আমরা বেশি না কথা বাড়িয়ে শুরু করতে চলেছি। যেখানে ভূতের ভয়, সেখানে ভৌতিক কথা হয়। আজকের 1 নম্বর ভিডিও। কিরে বাড়ি যাবি না? আরে ওই শুনছিস রাত 11টা বাজে, এবার তো ক্যারামটা ছাড়, বাড়ি যা এবার। আবির এর মুখে কথাটা শুনে আমার কান খাড়া হয়ে গেল। এই রে, আবার দেরি হলো আজ, নির্ঘাত আবার বকা খাবো। পকেট হাতড়ে দেখলাম, এ বাবা, ফোনটাও যে আনা হয়নি। তড়ি ঘড়ি করে বর ছেড়ে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে বাড়ির পথে। ক্লাব থেকে বাড়ি যেতে প্রায় আরো মিনিট 20 লাগবে। গত 3 মাস আগে নতুন বাড়ি কেনার পর থেকে এই কষ্ট নিয়ে ভুগতে হচ্ছে আমাকে। কলেজ টিউশনের পর সপ্তাহে 2 দিন যাও বা ক্লাবে আসতে পারি, তাও এই দূরত্ব বড্ড বেশি জ্বালিয়ে মারছে। ক্লাব ছেড়ে সাইকেলের গতি বাড়িয়ে বাড়ির দিকে পাড়ি দিলাম। যেই কিনা 5 মিনিট রাস্তা এগোলাম, অমনি কোথা থেকে ঝিমঝিম করে বৃষ্টি শুরু। ক্লাব ফিরে যাব ভাবলাম, তারপর ভাবলাম না, ভিজে ভিজে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে যাওয়া যাক। এখানকার রাস্তা বলতে গেলে খুব ভালো। ভোট আসছে বলে সদ্য পাকা রাস্তা করে দিয়েছে কাউন্সিলর। সমস্যা বলতে একটাই, বাড়ি যাবার পথে একটা বড় মাঠ করে সেখানেই শুধু যায় একটু কাঁচা রাস্তা। তবে আমার বাড়ি যেতে গেলে শর্টকাট বলা যায় সেটাকে। ওখান থেকে বাড়ি যেতে আমার 10 মিনিট লাগবে আরো। পাকা রাস্তা ধরে গেলে প্রায় আরো আধ ঘন্টা। এমনিতেই দেরি হয়েছে, তাই বকা খাওয়ার ভয়ে সাইকেল ঘোরালাম ওই মাঠের কাঁচা পাকা রাস্তায়। ও বলতে ভুলে গেছিলাম যে মাঠ সংলগ্ন একটা ছোট্ট পুকুর আছে, পানা ভর্তি, কেউ নামে টামে বলেও মনে হয় না। তবে ওইটুকুই যা খারাপ, ওটা পার হলে আবার ভালো রাস্তা। যাই হোক, কাঁচা পাকা রাস্তা ধরে এগোতে লাগলাম। একটু পরেই পৌঁছে গেলাম ওই মাঠ সংলগ্ন পুকুর পাড়ে। বৃষ্টি হওয়ার ফলে মাটি কাদায় পরিণত হয়ে গিয়েছিল, আর সাইকেল চালাতে বেশ বল লাগছিল। হঠাৎ জোরে সাইকেল চালাতে গিয়ে যেন আটকে গিয়ে পড়লাম সজোরে কাদাতে। একে বৃষ্টি, তারপর কাদা, তারপর আবার সাইকেলের যেন পড়ল। সব মিলিয়ে রাতটা যেন নরক লাগতে লাগলো। কাদা থেকে উঠে ওই বৃষ্টির মধ্যে সাইকেলের চেন তুলতে লাগলাম। ভয় এখন একটাই, বাড়িতে গিয়ে কি বলবো। বৃষ্টি একটু কমেছে মনে হলো, পুকুরের মধ্যে জল পড়ার টপ টপ হালকা আওয়াজ শুনতে পাচ্ছি। সাইকেলের চেন তোলার চেষ্টা করছি, কিন্তু অন্ধকার বলে তুলতে খুব অসুবিধা হচ্ছে। ফাঁকা কাদা ভরা এই মাঠের মধ্যে হঠাৎই আমার মনে হলো পুকুরে যেন কেউ ঢিল ছুঁড়ে যাচ্ছে অনবরত। বেশ জোরে জোরে ওই শব্দ কানে আসছিল। সাইকেল স্ট্যান্ড করে একটু এগিয়ে গিয়ে দেখি যে সামনের এক শুকনো খেজুর গাছের কাছে কে যেন একটা বসে। আরেকটু এগিয়ে গিয়ে যা দেখলাম তা দেখে হৃদয়ের গতি 10 গুণ বেড়ে গেল। অন্ধকার হলেও বুঝলাম এক 4-5 বছরের শিশু, যে কিনা অনবরত ঢিল ছুঁড়ে যাচ্ছে পুকুর পাড়ে বসে। আমি প্রথমে ভাবলাম কাছাকাছি কোনো বাড়ির কোন বাচ্চা ছেলে হবে হয়তো, ভুল করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। বুকের একটু সাহস জমিয়ে আমি ওই বাচ্চাটির দিকে এগোতে লাগলাম। আমি তখনও দেখলাম বাচ্চা ছেলেটা অনবরত ঢিল ছুঁড়ে যাচ্ছে। আমি তার প্রায় অনেকটা কাছে যেতে কিছু বলবার আগেই হঠাৎই প্রচণ্ড জোরে বাজ পড়ল। আর তখনই শিশুটি চাউনি নিয়ে আমার দিকে তাকালো। কয়েক মুহূর্তের জন্য মনে হলো আমার সমস্ত শরীর যেন অসাড় হয়ে এলো। আমি কি দেখলাম? ছেলেটির চোখে যে কোনো মনি নেই, যেন কেউ খুবলে নিয়েছে। আর তার দেহের সমস্ত মাংসগুলো যেন গলে গলে পড়ছে। নিজের চোখ মাথা সবকিছু যেন বন্ধ, ঘড়ির মতো দমবন্ধ হয়ে আসছিল।
এইসব দেখার পর চারদিক যেন আরো অন্ধকার হয়ে এলো আমার কাছে। আমি ওইখানেই নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। পরক্ষণেই আরো একটা প্রচণ্ড জোরে, আগের থেকেও বেশি জোরে আবার বাজ পড়ল। হুঁশ ফিরল তখন, কিছু খেয়াল রইল না। কি করব না করব ভেবে দেছু। কাদা ভর্তি পিচ্ছিল রাস্তায় কতবার যে পড়লাম তার ঠিক নেই। তবে বারবার যেন মনে হচ্ছে পিছন থেকে কে যেন পুকুরে অনবরত ঢিল মেরাই যাচ্ছে। আর তার সেই শব্দ যেন কান মাথা ভেদ করে চলে আসছে আমার কানে, মাথায়, সমস্ত শরীরের অঙ্গে। আমি ছুটেই চলেছি। সামনে তাকাতে দেখলাম একটা ঘরের মতো কিছু, তাতে টিম করে বাল্বের আলো জ্বলছে। দৌড়ে এসে ওইখানে আসতে দেখি একটা ছোট্ট শিব মন্দির। সিঁড়ি দিয়ে উঠে যে দেখি একটা ছোট্ট শিব মন্দির। সিঁড়ি দিয়ে উঠে যে ভগবানকে ডাকবো সেটাও পারলাম না। যেন শব্দ যেন মুখ থেকে বের হতে চাইছে না। কে যেন কেড়ে নিয়েছে আমার বাক শক্তি। এখনো কানে বাজছে সেই জলে ঢিল ছোড়ার শব্দ অনবরত। আর পারলাম না সইতে, মূর্ছা গেলাম ওই সিঁড়িতেই। পড়ে শুনি মা বাবা মাঝরাতে আমার খোঁজ করতে বেরিয়ে আমায় মন্দিরের সিঁড়িতে পায়। এরপর আমার সম্পূর্ণ জ্ঞান ফেরে 3 দিন পর। শুনেছিলাম আমার 3 দিন বমি, জ্বর, মুখ দিয়ে রক্ত ওঠা লেগেই ছিল। শরীরের সম্পূর্ণ ঠিক হতে লেগে গেছিল আরো 2 সপ্তাহ। মা বাবাকে ওই রাতের ঘটনা বলেছিলাম। তারা তদন্ত করে জেনেছিল যে 4-5 বছর আগে এক বাচ্চা ছেলে দুপুর বেলাতে খেলতে খেলতে জলে পড়ে যায়। কাছে পিঠে কেউ না থাকায় সে ডুবে মারা যায়। পরে তার দেহ গ্রামের লোক উদ্ধার করে। এরপরে বাবা মা এই ব্যাপার নিয়ে আর কোনোদিনও আলোচনা করেনি। আমিও ভুলে গেছিলাম সব। এই ঘটনার প্রায় 2-3 মাস পর বাড়ি ছেড়ে চলে যাই আমরা অন্য স্থানে, ওই ক্লাবের কাছে আমার আবদারে। তবুও এখনো গভীর রাতে যখন বৃষ্টি হয়, কান পাতলে আমি যেন আজও শুনতে পাই কেউ যেন আমার চারপাশে জলের মধ্যে ঢিল মেরাই যাচ্ছে। মনে হয় সে এখনো আমার কাছাকাছি আছে। মনে হয় সে আমার বাথটাবে আছে, কোলতলায় আছে, সব জায়গায় আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবে। আমরা চলে যাচ্ছি পরের ভিডিও, যেখানে ভূতের ভয়, সেখানে ভৌতিক কথা হয়। বেশি না কথা বলে শুরু করছি। এই ঘটনাটি হলো একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে। শুনলে আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। মল্লিক পাড়ার পোড়ো বাড়ি। উত্তর পাড়ার মল্লিক পাড়া অঞ্চলের এক পুরানো বনেদি বাড়ি। পুরানো না বলে পোড়ো বাড়ি বললেই ভালো হয়। ফটোগ্রাফার রাজেন্দ্রকে বেশ আকর্ষিত করল। পেশা আর শখ দুই দিকেই ফটোগ্রাফার রাজেন্দ্রকে এইরকম পুরানো পোড়ো বাড়ি বরাবরই আকর্ষণ করে বলে বন্ধুমহলে ছদ্মবাসী প্রেতাত্মা বলে ছোট্ট একটা পরিচিতি আছে ওর। যদিও বন্ধুদের দেওয়া এই পরিচিতি বেশ আনন্দই দেয় রাজেন্দ্রকে। 2 দিন আগেই এক বন্ধুর সাথে দেখা করতে এসে এই বাড়িটা চোখে পড়েছিল ওর। তারপর থেকেই শুরু হয় মনের ভিতরে এক ছটপটানি, কখন এই বাড়িটার আনাচে কানাচে স্মৃতি হিসেবে বন্দি করবে ক্যামেরার ভিতরে। আজ রাজেন্দ্র দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়েই পড়ল উত্তর পাড়ার দিকে সঙ্গী ক্যামেরা নিয়ে। বাড়ির সামনে যখন পৌঁছালো বিকাল হয়ে এসেছে। পরন্ত সূর্যের এক ফালি আলো গিয়ে পড়ছে বাড়ির সব থেকে আকর্ষণীয় জায়গাটার উপরে, যা প্রথমেই বড় মন কেড়ে নিল। বাড়ির প্রবেশদ্বারে শ্বেত পাথরের উপরে সূক্ষ্ম শিল্পিত কারুকার্য গৃহস্বামীর আত্মপরিচয়ের সাথে। তার পাশেই ভাঙা পাঁচিলের গায়ে একটা ব্যানার টাঙানো, যার ভিতরের লেখা থেকে বোঝা যাচ্ছে বাড়িটা বিক্রি হয়ে গেছে, খুব শিগগিরই ভাঙা পড়বে।
মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হবে, আধুনিক কমপ্লেক্স। বুকিং করতে ইচ্ছুক ব্যক্তিরা খুব সত্বর যেন যোগাযোগ করে। ব্যানারটা দেখতে দেখতে রাজেন্দ্রর মনে একটা প্রশ্ন ভেসে উঠতেই সে নিজেই নিজেকে প্রশ্ন করল, অর্থ মূল্যে কি ইতিহাস বিকোয়? বাড়ির ভিতরটা কোথাও আগাছার ঝাড় তো কোথাও ভাঙা ইট পাথর, প্রতিটা ইঞ্চি কত ইতিহাসের সাক্ষী মাথার উপরে নিয়ে বয়ে চলেছে। রাজেন্দ্র ছবি তুলতে তুলতে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির সামনের রাস্তার উপর দিয়ে লোক চলাচল করলেও এই পুরো বাড়িতে কে ঢুকলো কে না ঢুকলো সেই নিয়ে কারোর ভিতরেই কোন ব্যস্ততা নেই। রাজেন্দ্র ও বিনা প্রশ্নে নিশ্চিন্তে ভিতরে ঢুকে গেল। বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে ছবি তুলতে তুলতে কখন যে পশ্চিম আকাশে সূর্যটা এই পুরো বাড়ির ফাঁক দিয়ে ডুব দিয়ে চারপাশ অন্ধকার করে তুলল সে টেরাই পোলা না। তখন সে দোতলা আর অন্দর মহলে মুড়ে বেড়াচ্ছে। এই জায়গাটা এমনি অন্ধকার, দিনের আলো কোনভাবেই প্রবেশ করে না। ইমার্জলিতে জামার উপরে লাগানো পকেট উঠছে আর কক্ষি গালো দিয়ে যতটা পারছে আধার কাটানোর চেষ্টা করছে। অন্দর মহলও ঘুরাতে ঘুরাতে রাজেন্দ্র এসে দাঁড়ায় একটি ঘরের সামনে। কাঠের কারুকার্য করা ভেজজানো দরজা ঠেলে ভিতরে ঢোকে। মাকড়সার জ্যান ছিঁড়ে ঘরের ভিতরে কয়েক পা করে এগিয়ে যায়। ঘরটা রেশ করা। ঘরের লাগোয়া ব্যাংকের খোলা দরজাটা দিয়ে বাথটাবটা ডাকি ঝুঁকি দিচ্ছ। মাকড়সার জালের আড্ডাওয়ালা এই খাবার বসবাসকারীর সখা শৌখিনাতলা ভেসে উঠছ কোন এক অন্ধকার অজানা কারণও জানা এই ঘাড়ের কোন কিছুই পার্যকরা হয়নি অথবা করে দেওয়া হয়নি। তাই বাকি ঘরগুলো সম্পূর্ণ ভারে খালি পেলেও এই ঘরটা আসবার পূর্ণ আলোক রাহুল্লা বাহনা করছে। রাজেন্দ্রর পায়ের আওয়াজে কয়েকটা রাতজাগা পাখি প্রায় ওর কাল ভেসে বেরিয়ে সেবা আচমকা এই আক্রমণে একটু চমকে গলেও মুহূর্তে স্বাভাবিক হয়ে ওঠে রাজেন্দ্র। ঠিক তখনই ফিলাজিনা হালিতে পেশাটাঘর ভরে ওঠে। রাজেন্দ্রর চোখের সামনে থেকে হঠাৎ করেই হারিয়ে যার মাকড়সার জ্বালাগুলো। বাড়ির চারকোনায় সুদৃশ্য চিমনির আলোতে আলোকিত বছরের ঘরটা। চারপাশের মেঝে সুদৃশ্য দায়ী কার্পেটের মোড়কে মোড়া। বেলা সুন্দর সুন্দর আম্বরে সাজানো গোছানো প্রতিটা দেওয়াল। ঘরের মাঝের সুদৃশ্য এক পালঙ্কে বসে আছে এক সুন্দরী নারী, এক মনে ম্যাগাজিন পড়ছে আর খিলখিল করে হেসে উঠছে। ঠিক সেই মুহূর্তে রাজেন্দ্রর কান ঘেঁষে ঝড়ের গতিতে ঘরে প্রবেশ করল অন্য এক নারী। এক পিঠ খোলা চুল, শিখি ভরা লাল সিঁদুরে, কপালে লাল সিঁদুরের টিপ। সেই নারীর সৌন্দর্য ঘরের উজ্জ্বলতা আরো বাড়িয়ে দিল। কিন্তু পরনের এলোথেলো কাপড়, মাটিতে গড়িয়ে পড়া শাড়ির আঁচল নিঃশব্দে কোন গভীর ক্ষত আঁকার চেষ্টা করছে। এতক্ষণ মগ্ন হয়ে খাটের উপরে একমনে ম্যাগাজিন পড়তে পড়তে খিলখিল করে হেসে ওঠা নারী সামনের মানুষটাকে দেখে হঠাৎ করেই ব্যস্ত হয়ে উঠল। গিন্নি মা, আপনি এইখানে? প্রেয়সী, তুমি অন্দরমহল পর্যন্ত ঢুকে এলে কেন? তুমি আমার এত বড় ক্ষতিটা করলে। একজন নারী হয়ে তোমার একটু কষ্ট হলো না আর একজন নারীর ক্ষতি করবার? আপনি আমাকে ভুল বুঝছেন গিন্নিমা। আমার কোন পথ খোলা ছিল না। আমি বলেছিলাম কর্তা মশাইকে আমাকে বেনারস পাঠিয়ে দিতে। ওখানেই আমি আমার সন্তানের জন্ম দেব, তারপর সময় মতন আপনাদের হাতে তুলে দেব। কেউ কোনোদিন জানতে পারবে না যে আপনি অক্ষম বংশধর দিতে। গিন্নিমা, ক্ষমা করবেন, তবে চিৎকার করলে তো সত্য কথা বদলে যায় না। সব বুঝতে পারছি আমি, তুমি এই সমস্ত পরিকল্পনা করে করছো। এইবার সবটাই আমার কাছে পরিষ্কার, সবটা। আহ গিন্নি মা, এইভাবে বলবেন না। ওনার কানে গেলে যে আপনি আমাকে উত্তেজিত করছেন, এতে আমার আর বাচ্চার ক্ষতি হবে। আপনাকে যে ঘরে আটক করবে সেইটা কোনোভাবেই আমি হতে দিতে চাই না।
আমি চাই আপনি আমাদের সমস্ত সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকুন। প্রেয়সী, একজন বারবনিতার এত বড় সাহস! বাড়ির গৃহকর্ত্রীকে অপমান! আর সোজা কর্তা মশাই থেকে উনি সম্বোধনে চলে এলেন। হা হা হা, আপনি যে সন্তান ধারণে অক্ষম কথাটা বলুন গিন্নিমা। আমি সেই বংশধর দিচ্ছি, আমার সাহস তো হবেই। গিন্নিমা ভুলে যাবেন না এই বাড়ির বংশধর আমার গর্ভে বড় হচ্ছে। ধীরে ধীরে আমি হয়ে উঠব এই বাড়ির একমাত্র কর্ত্রী। হা 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 হা, তোমার দুষ্ট অভিসন্ধি আমি আগের থেকেই বুঝতে পেরেছিলাম। আমি কখনোই তোমার এই প্রচেষ্টায় সফল হতে দেব না, কখনোই না। চেষ্টা করে দেখুন। হা হা হা, আপনি এইবার এই ঘর থেকে যান। ওনার আসবার খবর দিয়ে পাঠিয়েছিলেন, এলেন বলে। গোলাপি গোলাপি, একজন বয়স্ক মহিলা ছুটে আসেন ডাক শুনে। বাথটাব সুগন্ধি জলে ভরে দে। আজকে আমরা একসাথে স্নান করব। আজ স্নানের সময় উনি আমার পেটের উপরে কান রেখে হৃৎস্পন্দন অনুভব করবেন। ওনার বংশের নতুন প্রজন্মের আর কিছু গোলাপের পাপড়িও ছড়িয়ে দিস। প্রেয়সী ধম্মে সইবে না, দেখে নিও। ধম্মে সইবে না এই ষড়যন্ত্র। হঠাৎ করেই রাজেন্দ্রর চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। সে নিজের অজান্তেই কখন যেন ঘরের দেওয়ালের এক কোণায় এক সুরক্ষিত জায়গা খুঁজে নিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকতেই অনুভব করল ঘরের ভিতরে বিদেশি সুগন্ধিতে মায়াময় হয়ে উঠেছে ঘরের ইঞ্চি ইঞ্চি অংশ। সেই সুগন্ধি ঘ্রাণ স্পষ্টভাবে নিজের ভিতরে নিতে পারছে রাজেন্দ্র, যাওয়ার ইন্দ্রিয়গুলোকেও কেমন যেন জাগ্রত করে তুলছে। কিন্তু পকেটে লাগানো ছোট আলোর উৎসটাও কাজ করছে না কেন এই ঘরে? কিছুই তো দেখতে পাচ্ছে না চোখের সামনে। নিজের মনেই বলে ওঠে রাজেন্দ্র। সুগন্ধির উৎস সন্ধানে অন্ধকারে এদিক ওইদিক তাকাতেই চোখের সামনে ভেসে উঠল একদম ক্ষীণ আলোয় সামনের বাথটাবে জলকেলিতে মতো দুই পুরুষ আর নারীর উন্মুক্ত শরীর। নারী শরীরটা একটু আগেই দেখা পালঙ্কে বসে সেই ম্যাগাজিনের পাতা উল্টানো সুন্দরীর হলেও পুরুষ মানুষটাকে ঠিক চিনতে পারছে না রাজেন্দ্র। তবে আন্দাজ করে নিয়েছে সেই মানুষটার সম্পর্কে। একটু আগের দুই নারীর কথোপকথনের সেই একমাত্র পুরুষ এই বাড়ির কর্তা হবেন। সেই দুই পুরুষ আর নারীর চরম গভীর অন্তরঙ্গ মুহূর্তর যে সাক্ষী হচ্ছে রাজেন্দ্র, সেই মানুষগুলো টেরই পাচ্ছে না। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত। হঠাৎ রাজেন্দ্র কাবের পাশে কার যেন শীতল নিঃশ্বাসপূর্ণ বাতাস অনুভব করে। আর চোখে নিজের ভান পাশে তাকিয়ে দেখে শুধু সে নিজেই নয়, ওই নারী পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের আরও একজন সাক্ষী উপস্থিত এই ঘরে ঠিক ওর পাশে দাঁড়িয়ে। কিন্তু এত শীতল নিঃশ্বাস কেন? কেমন যেন একটা ভয়পূর্ণ চিন্তা ঘুরপাক খেয়ে উঠল রাজেন্দ্রর মাথার ভিতরে। সেই নারী হঠাৎ করে এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। কাছে কাছে, ওদের অনেক কাছে। সেই পুরুষ মানুষটা তাকে দেখতে পেয়েই চিৎকার করে উঠল, তুমি এই সময় এই ঘরে কি করছো? তোমার ভিতরের সমস্ত শিক্ষা দীক্ষা ভুলে গেছো নাকি? উদ্ধৃতি চিহ্ন। এইবার সেই নারীও গর্জে উঠল, শিক্ষা দীক্ষার কথা তোমার মুখে মানায় না। দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছো। বংশধরের আড়ালে প্রেমলীলা করে চলেছ এই প্রেয়সীর সাথে। আমি কিছুতেই সেইটা হতে দেব না। আমি সমস্ত কিছু জানতে পেরে গেছি। সমস্ত কিছু। কি জানতে পেরে গেছো তুমি? তুমি একজন অক্ষম নারী, একজন বন্ধ্যা নারীর মুখে এত কথা কিসের? আজ থেকে আমি তোমাকে ত্যাগ করছি। প্রেয়সী আমাকে বংশধর দিচ্ছে, তাই আমি ওকেই এই বাড়ির গৃহকর্ত্রী করব। সামনেই যে বিবাহের তারিখ আসছে, সেই দিন আমি প্রেয়সীকে বিবাহ করব। তুমি কি করবে? কিছু করতে পারবে না তুমি, কিছু না। উদ্ধৃতি চিহ্ন। আমি বন্ধ্যা নই।
আমি বন্ধ্যা নই। তোমরা দিনের পর দিন চক্রান্ত করে আমাকে ওষুধ খাইয়ে বন্ধ্যা করে রেখেছ। এখনো আমি সঠিক চিকিৎসা করলে এই মা হওয়ার সুখ আমার জীবনে ফিরে পেতে পারি। তোমার এই সব বাজে কথা রাখো আর এইখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার সাথে আর সংসার করব না, এইটাই শেষ কথা। বাবার অমতে বিবাহ করলে সম্পত্তি থেকে বঞ্চিত হতাম বলে তোমাকে বিবাহ করেছিলাম। যেহেতু বাবা আগেই তোমার বাড়ির লোকেদের কথা দিয়ে রেখেছিল। কিন্তু আর নয়, আর আমি তোমার সাথে থাকবো না। আজ বাবাই যখন নেই, বাবার সেই কথা রাখার বোঝা আমি সারা জীবন টেনে নিয়ে যেতে পারবো না। তোমার যত টাকা লাগে নিয়ে যাও, দরকারে আমি আলাদা বাড়ি কিনে দেব তোমাকে। আমাকে মুক্তি দাও, আমার দম বন্ধ হয়ে আসে তোমার সাথে। উদ্ধৃতি চিহ্ন। তোমাদের এই অভিসন্ধি আমি কিছুতেই পূর্ণ হতে দেব না। আমি সমস্ত কিছু শেষ করে দেব। কি করবে তুমি? কি শেষ করবে? কি ক্ষমতা আছে তোমার? শেষ করব বললেই হলো। আহ, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ওর যা করবার করতে দাও। ও কিছু করতে পারবে না, শুধু জ্বলবে আমাদের সুখ দেখে। আমি সব শেষ করে দেব জ্বালিয়ে পুড়িয়ে। আমি সব শেষ করে দেব। বলতে বলতেই সেই নারী টেনে বাথরুমের দরজাটা বন্ধ করেই পাগলের মতন ঘরের চার কোনায় রাখা চিমনিগুলো আছড়ে ফেলল কার্পেটের উপরে। দাউ দাউ করে জ্বলে উঠল ঘরের প্রতিটি দেওয়ালে লাগানো সুন্দর সুন্দর আসবাব, সুদৃশ্য কার্পেট। রাজেন্দ্রর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে। উফ, কি প্রচণ্ড গরম! ঘরের দরজাটাও যে বন্ধ করে দিয়েছে। সেও তো এই আগুনে পুড়ে যাবে, কি করে বেরোবে সে এইখান থেকে? পা দুটো কেমন যেন আড়ষ্ট হয়ে গেছে। বাথরুমের দরজায় একের পর এক করাঘাত, ঘরের দরজায় একের পর এক করাঘাত। বাথরুম থেকে ভেসে আসছে শুধুই পুরুষ কণ্ঠ। বেনু, বেনু, এইরকম করো না, দরজাটা খোল, আমরা সকলেই মারা যাব। রাজেন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেই নারী কয়েক সেকেন্ড আগেই যা জানতে পারল ওর নাম বেনু বলে, ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে। চারপাশে আগুন আর আগুন। জ্ঞান হারায় রাজেন্দ্র। কতক্ষণ যে এইভাবে কেটে গেছে জানে না। চোখে মুখে জলের ছিটা পড়তেই ধীরে ধীরে চোখ খুলে দেখে এক চায়ের দোকানের বেঞ্চের উপর সে শুয়ে। উঠে বসতেই চোখ যায় রাস্তার অপর দিকের সেই পোড়ো বাড়ির ফলকটার দিকে। বাবা, তুমি কি করছিলে ওই পোড়ো বাড়ির ভিতরে? ভাগ্যিস ছোটন তোমাকে ভিতরে ঢুকতে দেখে কিন্তু বেরোতে দেখে না বলে আমাদের বলেছিল। তাই আমরা দোকান বন্ধ করে যাওয়ার আগে তোমাকে খুঁজতে যাই, আর গিয়ে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল বাবা? রাজেন্দ্র মৃদু হেসে মাথা নাড়িয়ে বলে, কিছু না কাকা, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। মনে হচ্ছে লো প্রেশার। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করুন, শেয়ার করুন। পরবর্তীতে আপনারা কেমন ভিডিও শুনতে চান আমাকে জানাবেন। যেখানে ভূতের ভয়, সেখানে ভৌতিক কথা হয়। এই ঘটনাটি হচ্ছে একটি সত্যি ব্ল্যাক ম্যাজিকের। ঘটনাটি লিখেছেন কলমে স্নিগ্ধা চক্রবর্তী। বেশি না কথা বাইরে শুরু করতে চলেছি আজকের ভিডিও। 22 বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এলো রূপসা। তার স্বামীর নাম মানুষ। সে বাড়ির একমাত্র ছেলে, আর 3 জন বোন আছে তার। বাড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে খুবই আদরের হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা ছিল একেবারে বিপরীত। বাবা মা আর বোনেরা কেউই মানুষকে বিন্দুমাত্র ভালোবাসত না, কিন্তু পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা খুব ভালোবাসত এই মুখচোরা সহজ সরল স্বভাবের ছেলেটিকে। বিয়ের পর নিজের স্বামীকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়েছিল রূপসা, কিন্তু ওর সেই আশা
স্বপ্নই থেকে গেল, বাস্তব রূপ নিল না কোনোদিন। মানুষ সব সময় দূরত্ব বজায় রেখে চলত নিজের বউয়ের থেকে। রূপসা অভিযোগ করলে বলতো, বাবা মা আর বোনেরা খারাপ ভাববে, তাই ও খুব একটা ইন্টিমেট হতে পারবে না রূপসার সাথে। আস্তে আস্তে রূপসা বুঝতে পারলো, প্রচণ্ড ভয় পায় মানুষের বাড়ির লোক। সে যত দিন যেতে লাগলো, রূপসা জানতে পারলো ওর শাশুড়ি আর ছোট ননদ অল্প সাধনা করে জেলের বিয়ে হোক, এটা কোন কালেই চায়নি বাড়ির লোকেরা। কিন্তু বুকের ওপর মুখ দুটো আইবুড়ো মেয়েকে বসিয়ে রাখতে দম বন্ধ চায় যাচ্ছিল রূপসার শ্বশুরের। একদিন উনি গঙ্গার ঘাটে এক সাধুর দেখা পান। সেই সাধু বলেন, তোর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ছেলের পালা। ছেলের বিয়ে দিয়ে বাড়িতে আনো, দেখবি বাকি দুই মেয়ের বিয়েও হয়ে যাবে। বলার কথা মতো বাড়িতে কাউকে না জানিয়ে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মেয়ের বোঝ পেয়ে সেই মেয়েকে দেখতে গেলেন উনি। এক দেখাতেই পছন্দ হয়ে গেল ওনার। সব থেকে যেটা ভালো লাগলো, মেয়েটির চুল মোটা কালো, একটা বিনুনি প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আর ঠাকুর প্রতিমার মতো রূপ সেই মেয়ের। খুব ভালো লেগে গেল এই মেয়েকে। বিয়ের কথা দিয়ে এলেন উনি। ছেলেকে একদিন ডেকে সেই কথা বললেন, আর বললেন, তুই দেখে আয় একদিন, তবে আমি কিন্তু পাকা কথা বলেই এসেছি। ছেলে শুধুই চোখের দেখা দেখতে এলো। মেয়ের বাবারও ছেলে পছন্দ হয়ে গেল। সরকারি চাকরি, বাপের একমাত্র ছেলে, চেয়ে আর বেশি কি চাই। বিয়েটা হয়ে গেল। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়েই রূপসা এই কথা জেনে গেল যে বিয়ের ডেট ফাইনাল হওয়ার আগে তার শাশুড়ি আর ননদরা কেউ জানতেই পারেনি যে মানুষের বিয়ে দেওয়া হচ্ছে। জানলে কখনোই দুটো বড় মেয়েকে বসিয়ে রেখে ছেলের বিয়ে হতে দিতেন না ওনারা। দুর্বল চিত্তের মানুষের ওপর খুব প্রভাব ছিল ওর মায়ের। বাবা আর মাকে জমের মতো ভয় পেত মানুষ। এতদিন যে তন্ত্র মন্ত্র অন্য লোকদের ওপর ব্যবহার করা হতো, সেই সব এখন মানুষের ওপর করা হতে লাগলো। নানা রকমের জড়িবুটি বেটে খাওয়ানো হতো মানুষকে। বেলপাতা বেটে তার মধ্যে কি সব মিশিয়ে মানুষকে খেতে দিতেন এক ওর মা। জিজ্ঞেস করলে বলতেন ওষুধ। রূপসার জীবনে শান্তি ছিল না, কিন্তু ও এইসব কালাজাদু বিশ্বাস করত না একেবারেই। ভাবতো ভালোবাসলে একদিন মানুষ ওর গুরুত্ব ঠিক বুঝবে, ঠিক একদিন সেও ভালোবাসবে রূপসাকে। এইভাবেই ভালোবাসাহীন জীবনে দুই সন্তানের জননী হলো সে। সংসারের কাজ আর বাচ্চাদের পেছনে তার সময় কেটে যেত, কিন্তু শাশুড়ি আর ননদদের নানা রকমের ক্রিয়া ওকে খুব কষ্ট দিত। ওর সন্তান দুটোর ওপরও নানা রকম ক্রিয়া করা হতো ওদের ক্ষতি করার জন্য, কিন্তু অসীম মনের জোর ছিল রূপসার। সে নিজের বুদ্ধি আর মমতা দিয়ে আগলে রেখেছিল নিজের দুই সন্তানকে। বাড়িতে একসময় অশান্তি চরমে উঠলে দুই মেয়ে আর রূপসাকে নিয়ে মানুষ আলাদা হয়ে যায়। আত্মীয় ও প্রতিবেশীরা বলেন, বাড়ির বাইরে থাকলে সম্পর্কও ভালো থাকবে, আর মেয়ে দুটোকেও ভালো করে মানুষ করতে পারবে। তাই মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে। ততদিনে বাকি দুই বোনের বিয়েও হয়ে গেছে। তারা প্রায়ই আসে মায়ের কাছে, আর মানুষের ছোট বোন ততদিনে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। নিজের প্রথম সন্তানকে নিজে হাতে বলি দিয়েছে সিদ্ধি লাভ করার জন্য। শ্মশানে গিয়ে কাপালিকদের সাথে সাধনা করে সে। রূপসার ওপরে এদের খুব রাগ, সবসময় ক্ষতি করতে চায়, কিন্তু ঠিক পেরে ওঠে না। একবার রূপসার শাশুড়ি কোন এক তন্ত্রবিদ্যা করতে গিয়ে কিছু ভুল হয়ে যাওয়ার কারণে নিজেই তার শিকার হয়ে যায়। মুখ দিয়ে রক্ত উঠতে থাকে তার, প্রচণ্ড রক্ত, বমি করে মৃতপ্রায় হয়ে যান উনি। তখন রূপসা এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায়।
49 দিন জমে মানুষে টানাটানি করে, শেষে শাশুড়িকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে রূপসা। এরপর ওনার স্বভাবে কিছুটা পরিবর্তন আসে। প্রায় উনি নিজের রান্নার লোককে দিয়ে ভালো মন্দ রান্না করে পাঠাতে থাকেন ছেলের ভাড়া বাসায়। রূপসা ভাবে শাশুড়ি ভালো হয়ে গেছেন, এত বড় একটা ঝড় গেল না ওপর দিয়ে। একদিন পর পরই পায়েস করে পাঠাতে লাগলেন উনি। রূপসা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ওটা আলাদা একটা টিফিন বক্সে আর ছেলে আর নাতনিদেরটা অন্য একটা বক্সে করে পাঠাতেন। সে পায়েস খেতে একেবারে অমৃতের মতো, কাজু কিশমিশ দেওয়া, দারুণ স্বাদ। একদিন সন্ধে থেকেই গলায় খুব ব্যথা শুরু হয় রূপসার। মানুষ ওষুধ এনে দেয় কিন্তু ব্যথাটা সারে না। গভীর রাত্রে হঠাৎ তার খুব কাশি শুরু হয়, কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, দম বন্ধ হয়ে আসতে থাকে তার। কোনো মতে রাতটা কাটে। সকাল আজকাল রূপসার গলায় মাঝে মাঝেই ব্যথা করে, কোনো কিছু দিলে খেতে কষ্ট হয়, পাতলা বা নরম জিনিসই শুধু খেতে পারে। হতেই ডাক্তারের কাছে রূপসাকে নিয়ে যায় মানুষ। অনেকগুলো ওষুধ দেন ডাক্তার। সেই ওষুধ খেয়ে ডাক্তারের বলা সব নিয়ম মেনে চললেও সুস্থতা তো দূরে থাক, 3 দিন আরো বেশি অসুস্থ হতে থাকে রূপসা। তার গলার স্বর বন্ধ হয়ে যায়, চেষ্টা করেও একটা শব্দ বেরোয় না ওর গলা দিয়ে। বেশ কটা টেস্ট করতে দেন ডাক্তার, কিন্তু কিছুই ধরা পড়ে না। ডাক্তারের পরামর্শে লিখে লিখে কথা বলতে থাকে রূপসা। তার সোনার মতো গায়ের রং কালো হয়ে যেতে থাকে ক্রমশ। বোবা হয়ে যায় সে। শাশুড়ির পাঠানো পায়েসটা খেতে তার খুব ভালো লাগে। রোজ উনি পায়েস করে নিয়ে আসেন। একদিন রূপসার বাড়ির কাজের মেয়েটি বলে, বৌদি তুমি ওই পায়েস খাওয়া বন্ধ করো, ওর মধ্যে কিছু এমন মেশানো থাকে যেটা তোমার ক্ষতি করে। রূপসা হাসে, স্লেটে লেখে, না রে, ওটা খেতে খুব ভালো লাগে আমার। মেয়েটি খুব রেগে গিয়ে বলে, যবে থেকে এই খাবার পাঠানো শুরু হয়েছে তবে থেকেই একটু একটু করে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। দেখবে ওই পায়েসে যে কিছু মেশানো আছে তার প্রমাণ দেখতে চাও তুমি? রূপসা হেসে মাথা নাড়ে। রূপসার জন্য দেওয়া পায়েসের বাটিখানা হাতে নিয়ে বাইরে উঠোনে চলে যায় মেয়েটি। সঙ্গে রূপসা আর ওর মেয়ে দুটোও যায়। পায়েসের বাটি উপুর করে নিচে ঢেলে দেয় সে। এরপর কাক কুকুর এদের ডাকতে থাকে সমানে। কাক আসে, বিড়াল আসে, কুকুরও আসে, কিন্তু কেউ ওই পায়েস খায় না, গন্ধ শুকে চলে যায়। এবার মেয়েটি বলে, বিশ্বাস হলো আমার কথা? কবে থেকে এই বিষগুলো খেয়ে চলেছ তুমি? বারণ করলে শোনো না। যারা একদিনের জন্য তোমাকে সুখে থাকতে দেয়নি, যারা বেলপাতা বাটা খাইয়ে ছেলেকে পুরুষত্বহীন বানিয়ে দিয়েছে, তুমি তাদেরকে বিশ্বাস করো? তুমি মরে গেলে মেয়ে দুটোর কি হবে ভেবেছ কখনো? আরতি বহু দিন ধরে কাজ করে রূপসার কাছে, তাই সে বৌদিমণিকে খুব ভালোবাসে। সেদিনের পর রূপসা পায়েস খাওয়া বন্ধ করে দেয়। ডাক্তারকে লিখে জানায় সে সুস্থ হতে চায়, কথা বলতে চায় আগের মতো। রূপসার বাপের বাড়ি সকলে গান বাজনায় খুব পারদর্শী। রূপসাও আগে খুব ভালো গান গাইতে পারত, আর এখন সে কথাটুকুও বলতে পারছে না। দুঃখে কষ্টে হু হু করে কেঁদে ডাক্তারের পা জড়িয়ে ধরে সে। মায়া হয় বয়স্ক ডাক্তারবাবু। উনি লিখে দেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। বলেন, দেখ মা, আমি তো তোকে ঠিক করতে পারলাম না, একবার এখানে গিয়ে দেখ, যদি চিকিৎসায় কোনো কাজ হয়। 3 মাস হয়ে গেছে, রূপসা কথা বলতে পারে না, কান্না দলা পাকিয়ে ওঠে ওর গলায়। বাড়ির কাজের মেয়ে আরতি বলে, তোমরা তো এইসব মানো না, আমরা মানি। একজন কালী সাধক আছে, তার কাছে যাবে গো বৌদিমণি।
আমি সব বলবো, তুমি চুপ করে থাকবে। পরের দিন সকালে স্নান করে আরতির সাথে সেই কালী সাধকের কাছে যায় রূপসা। উনি পূজায় বসেছিলেন, একটু বাদে ওদের ভেতরে ডেকে নেন। আরতি সব খুলে বলে ওনাকে। দু চোখ বন্ধ করে শোনেন উনি। তারপর বলেন, দেখো মা, আমি মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করতে পারি। তুমি ডাক্তার দেখাও, ভয় পেও না, সব ভালো হবে। এই বলে উনি মায়ের পায়ের ফুল তুলে এনে দিলেন, আর বলে দিলেন বাইরের কিচ্ছু খাবে না। মায়ের চরণামৃত একটা শিশিতে ভরে দিলেন, বললেন সকাল সন্ধ্যায় সেটা একটু করে খেতে, আর পরের বার ওই বাড়ির একটু মাটি নিয়ে যেতে। এরপর ওরা ফিরে আসলো। ওই বাড়ি থেকে পাঠানো যে কোনো জিনিসই এখন জলে ফেলে দেয় আরতি, আর মানুষকে বলে বুঝিয়ে ওদের বাড়ির একটু মাটি আনায় রূপসা। একদিন সকালে হঠাৎ করে রূপসার বড় ননদ এসে হাজির হয়। ব্যাগ থেকে 5টা শুকনো লঙ্কা বের করে, রান্নাঘরে গ্যাসে পোড়াতে যায়। রূপসার মেয়েরা হা হা করে ছুটে যায়। পিসিমনি, তুমি এটা কি করছো? মার যে কষ্ট হবে। লঙ্কা পোড়া দিলে মার খুব কাশি হবে তো। আর কেনই বা তুমি লঙ্কা পোড়া দিতে চাইছো? পিসি বলে, তোর মার জন্যই করছি রে। এর থেকে বড় নজর লেগেছে, কারোর কুদৃষ্টি পড়েছে তোদের মায়ের ওপর। সেই দৃষ্টি কাটানোর জন্য ছোট পিসি পাঠিয়েছে এই লঙ্কা। রূপসার মেয়েরা সেই লঙ্কা কিছুতেই ওকে পোড়াতে দেয় না। তখন নিজের ব্যাগ থেকে একটা ব্লেড বের করে নিজের বা হাতের বুড়ো আঙুলটা কেটে সারা বাড়িতে রক্ত ছিটাতে লাগলো। রূপসার ননদ বাচ্চা মেয়ে দুটো জোর করে একটা ব্যান্ডেড লাগিয়ে দিয়ে বড় পিসিকে বলল, তুমি এখন বাড়ি যাও পিসিমনি, মা খুব অসুস্থ। তোমার এইসব কাণ্ড কারখানা দেখে আরো অসুস্থ হয়ে পড়বে। জোর করে পিসিকে দাদুর বাড়িতে পাঠিয়ে দেয় ওরা। ফোন করে আরতি পিসিকে ডাকে। আরতি এসে ওই ঠাকুর মশাইকে ফোন করে সব বলে। উনি বলেন সারা ঘরে গঙ্গা জল ছিটে দিয়ে তারপর ওই রক্তগুলো পরিষ্কার করে ফেলো, আর যে কাপড়টা দিয়ে রক্ত মুছবে সেটা জলে ফেলে দাও বা পুড়িয়ে দাও। ওরা ক্ষেপে গেছে, খুব নিম্নমানের তন্ত্রক্রিয়া করে এরা। এরপর 2 মেয়েকে নিয়ে রূপসা বাপের বাড়ি চলে যায়। ওখান থেকেই ওর চিকিৎসা চলতে থাকে। প্রচুর টাকা খরচা করে নিজের মেয়েকে মোটামুটি সুস্থ করে তোলেন রূপসার বাবা। এরপর রূপসা কথা বলতে পারে, কিন্তু তার গলার স্বর পাল্টে যায়। ভাঙা ভাঙা গলায় কথা বলতে পারে সে। বেশিক্ষণ কথা বললে তার গলায় জ্বালা করে, ব্যথা হয় আজও। নিজের সেই নির্বাক অবস্থা থেকে মুক্তি পায় ঠিকই, কিন্তু সারা জীবনের মতো তার গলাটা ড্যামেজ হয়ে যায়। তাই এখন সে কথা কম বলে হাতে তুলে নিয়েছে কলম। এখন তার লেখনী কথা বলে, তার লেখা গল্পের এখন প্রচুর পাঠক। বহু মানুষের ভালোবাসায় সে আজ আপ্লুত, আনন্দিত। একটি বাস্তবিক ঘটনা। রূপসা সুস্থ হয়ে নিজের ভাড়া বাসায় ফিরে আসে। আবার সুষ্ঠুভাবে নিজের ঘরের কাজকর্ম আর মেয়েদের পরিচর্যা করা শুরু করে দেয়। এইভাবে 7 বছর বাড়ি বাইরে কাটিয়ে দেয় ওরা। এর মধ্যে মাঝে মাঝেই রূপসার শ্বশুর আর শাশুড়ি অসুস্থ হতে থাকেন। তখন ডাক পড়ে রূপসার, ও এসে খুব নিপুণ হাতে সেবা করে সারিয়ে তোলে ওনাদের। অনেকেই রূপসাকে বলে, যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তুমি তাদেরকেই সেবা করছো, খুব অদ্ভুত মানুষ তো তুমি। কিন্তু রূপসা নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চায়। ওনারা রূপসার সাথে যা করেছেন তার শাস্তি ঈশ্বর ওনাদের দেবে, সে শাস্তি দেওয়ার কে? আর দুটো বৃদ্ধ অসহায় মানুষকে দেখে ওর মনে খুব মাও হয়। বাবা মায়ের এই প্রায়ই অসুস্থ হওয়ার কারণে মানুষের কাজেরও খুব ক্ষতি হয়। তাই মানুষ রূপসাকে ওদের বাড়িতে ফিরে যেতে বলে।
ভাবনা চিন্তা করে রূপসাও রাজি হয়ে যায়, কিন্তু ও একটা শর্ত রাখে। ওই বাড়িতে একসঙ্গে ওদের সাথে আর থাকতে পারবে না সে, তাই শ্বশুর মশাইকে বলে, আপনি যদি আপনার এই বাড়ির খোলা ছাদটা আমার আর আপনার ছেলের নামে দানপত্র করে আলাদা দলিল করে দেন, তবেই আমি উপরে দোতলা করে এই বাড়িতে ফিরে আসতে পারি। উনি সানন্দে রাজি হয়ে যান। রূপসা রোদে তেতে ওখানে ঠায় দাঁড়িয়ে নিজের মনের মতো করে ওপরে দোতলায় দুটো ঘর, একটা বড় ডাইনিং হল আর টয়লেট, কিচেন এই স্বপ্নের বাড়ি তৈরি করে। মানুষ শুধু টাকা দিয়ে নিজের কর্তব্য সেরে ফেলে, রূপসা একাই গড়ে তোলে তার স্বপ্নের বাড়ি। নির্দিষ্ট দিনে গৃহপ্রবেশ করে বাড়িতে এসে ওঠে ওরা। নিচে শ্বশুর শাশুড়ি থাকেন ওনাদের রান্নার, আর সারা দিনের কাজের জন্য একজন মাঝ বয়সী মহিলাকে রাখা হয়। রূপসা ওপরে আলাদা রান্না করে খায়। ছেলে আর বৌমার নামে খোলা ছাদটা দান পত্র করে দেওয়ার তীব্র বিরোধিতা করে রূপসার তিন ননদ, কিন্তু রূপসার শ্বশুর আর ওদের কথা শোনেন না। যে দাদা বৌদি কে ওরা এত কিছু করে বাড়ি থেকে তারা, সেই দাদা বৌদি এখন মাথার ওপর রাজত্ব করবে, এটা ওদের সহ্য হলো না। নিজেদের বাবা মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিল ওরা। শ্বশুর শাশুড়ি তখন বৌমার কাছে বারবার ক্ষমা চেয়েছেন তাদের কৃতকর্মের জন্য। নরম মনের রূপসা সব ভুলে ওদেরকে ক্ষমাও করে দিয়েছে। একদিন স্নান করতে গিয়ে রূপসার শ্বশুর মশাই হঠাৎ করে বাথরুমে পড়ে যান। মানুষ তো কোনকালেই নিজের বাবা মায়ের ধারে কাছে ঘেঁষত না, তাই রূপসা নিজের মেয়েদের সাহায্য নিয়ে ওনাকে বাথরুম থেকে ঘরে তুলে নিয়ে আসে। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ডেকে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত পরিষেবার হাসপাতালে প্রায় 1.5 মাস ভর্তি থাকেন উনি। সেই সময় নিজের মেয়েদের আরো ভালো করে চিনতে পারেন উনি। রেলে চাকরি করার সুবাদে ওনার লাইফটাইম মেডিকেল কার্ড করানো ছিল শিয়ালদার বিআর সিং হাসপাতালে। ওখানে ওনার সব ধরনের টেস্ট হয়, কিন্তু কোনো রোগ পাওয়া যায় না। অথচ উনি এই ঘটনার পর আর কোনোদিন উঠে দাঁড়াতে পারেন না, ওনার দুটো পা অচল হয়ে যায়। যে মানুষটা প্রতিদিন সকালে উঠে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতেন, উনি পঙ্গু হয়ে বিছানায় পড়ে গেলেন। রূপসা আর ওর 2 মেয়ে দাদুর সেবা যত্ন করত, কিন্তু উনি যে পঙ্গু হয়ে গিয়েছিলেন সেই কষ্টটা তো আর কেউ ভাগ করে নিতে পারত না। শাশুড়িমা নিজের স্বামীর এই অবস্থা দেখে বুঝতে পারলেন এটা ওনার মেয়েদের কালা জাদুর প্রভাব। ফোন করে মেয়েদের কাছে কাকুতি মিনতি করতে লাগলেন যাতে ওদের বাবার কোনো ক্ষতি ওরা না করে, কিন্তু অট্টহাসি হেসে ওরা বলল, এই তো সবে শুরু, এবার দেখো তোমাদের আর কি হয়। এরপর শাশুড়িও শয্যা নিলেন। নিজের মনের কষ্ট কারোর কাছে ব্যক্ত করতে পারতেন না, এই সব জাদুবিদ্যা উনি শুরু করেছিলেন আর নিজের মেয়েদের শিখিয়েও ছিলেন। এখন মেয়েরা সেটা ওনাদের ওপরেই প্রয়োগ করছে। আস্তে আস্তে শাশুড়ি পাগল হয়ে গেলেন, বদ্ধ উন্মাদ। 2 ঘরের বিছানায় 2জন পঙ্গু রোগী, তাদের খাওয়া, স্নান, প্রস্রাব, পায়খানা সব বিছানায়। রূপসা হিমশিম খেয়ে যেতে লাগলো এই 2 পেশেন্টকে নিয়ে। নিজের বাবা মাকে অসুস্থ করে ওরা রূপসাকে জব্দ করতে চাইছিল। বিছানায় সর্বক্ষণ শুয়ে থাকার ফলে দুজনেরই গায়ে বেডশোর দেখা দিল। এবার রূপসা নিরুপায় হয়ে একজন আয়া রাখল। সেই আয়া সারাদিন থাকতো, রাতে চলে যেত। প্রতি রাতেই প্রায় বিনিদ্র থেকে দুজনের দেখভাল করত রূপসা। আস্তে আস্তে ওর শরীরও খারাপ হতে লাগলো। না কোনো কালা জাদু প্রভাবে নয়, অস্বাভাবিক খাটনি আর রাত জাগার কারণে। দিন দিন 2 বুড়ো বুড়ির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। 2 চোখে অব্যক্ত যন্ত্রণা নিয়ে 2 হাত জোর করে
রূপসার কাছে বারবার ক্ষমা চাইতেন ওর শ্বশুর মশাই, আর শাশুড়ি তো পাগল হয়ে নিজের মেয়েদের সব সিক্রেট চিৎকার করে করে বলতেন সারাদিন, ওরা আমার সব গয়না নিয়ে নিছে, ওরা চোর, আমার আলমারির ডুপ্লিকেট চাবি দিয়া আলমারি খুইলা আমার সব টাকা নিয়ে নিছে, ওরা চোর, ওরা আইলে ঢুকতে দিবা না। এরপর মেয়েরা কখনো দেখতে এলে ওনারা কোনো কথা বলতেন না, মুখ ঘুরিয়ে থাকতেন। ক্রমশ ওনাদের অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে, দুজনেরই এমন পায়খানা শুরু হয় যে কোন ওষুধেই সেটা বন্ধ হয় না। আর শাশুড়ি তো বিকৃত মস্তিষ্ক হয়ে গিয়ে সেই নোংরা মুখে গায়ে সর্বত্র মাখতে থাকে, এমনকি সুযোগ পেলে খেয়েও ফেলে। সে এক বীভৎস নারকীয় দৃশ্য। ওনাদের দুজনকে দেখতে এসে রূপসার বাবাও হঠাৎ করে বাথরুমে মাথা ঘুরে পড়ে যান, ওনার ব্রেন স্ট্রোক হয় যায়, ভর্তি করা হয় নার্সিংহোমে। দুটো রোগী তো আগে থেকেই ছিল, এবার সুস্থ অবস্থায় বাবা এসে উনিও অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির দুজনের অবস্থাও তখন খুব খারাপ, ওনাদের দুজনকেই ভর্তি করা হলো নার্সিংহোমে। শাশুড়িকে ভর্তি করা হলো সল্টলেকের একটি নার্সিংহোমে, আর রূপসার বাবা ভর্তি হিন্দমোটরের একটি নার্সিংহোমে, আর শ্বশুরমশাইকে রূপসা ভর্তি করালো বাড়ির কাছের একটি নার্সিংহোমে। এই তিন জায়গায় ছোটাছুটি করতে প্রাণান্তকর অবস্থা হচ্ছিল রূপসার, কারণ মানুষের কোনো ভূমিকাই ছিল না এখানে। সে প্রতিদিন নিয়ম করে খেয়ে দিয়ে অফিস চলে যেত। এইভাবে কিছুদিন চলার পর 20শে সেপ্টেম্বর 2011 সালে রূপসার বাবা মারা গেলেন। এর ঠিক 4 দিন বাদে অর্থাৎ 24শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় রূপসার হাতে শেষবারের মতো জল খেয়ে রূপসার শ্বশুর মারা গেলেন। আর ঠিক আধ ঘন্টা বাদে সল্টলেকের সেই নার্সিংহোম থেকে ফোন এলো রূপসার ফোনে, আপনাদের পেশেন্ট এক্সপায়ার করে গেছেন। মাথায় হাত দিয়ে বসে পড়ল রূপসা, একে নিজের বাবার মৃত্যু সয়ে, তারপর 4 দিনের তফাতে আধ ঘন্টার মধ্যে দুটো মৃত্যু। ওর মাথা কাজ করছিল না। শ্বশুরের ডেথ সার্টিফিকেট পাওয়ার আগের যে সমস্ত কাজ বা ফর্মালিটি থাকে সেগুলো করতে থাকলো রূপসা, আর নীরব দর্শকের মতো বাড়িতে বসে বাবা আর মায়ের ডেডাফি বাড়িতে আসার অপেক্ষা করতে থাকলো মানুষ, কারণ সারা জীবনে যাদের ও বাবা মা বলে ডাকেনি, মুখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলেনি, তাদের শেষকৃত্যটা তো ছেলে হওয়ার অধিকারে তাকেই করতে হবে। কিন্তু রাত 8টা নাগাদ হঠাৎ রূপসার মেজ ননদ ফোন করে জানালো, মা মারা যায়নি, কোমায় চলে গেছে, তাই তোমরা শুধু বাবাকেই দাহ করার ব্যবস্থা করো। খুব অবাক হলেও রূপসা মেনে নেয় কথাটা, আর শ্বশুরের ডেডাফি নিয়ে ওরা সকলে রওনা হয় বার্নিং ঘাটের দিকে। শ্বশুরমশাইকে চুল্লিতে ঢোকানো পর্যন্ত রূপসা ওনার সাথে থাকে। বাড়িতে তখন অশৌচ পালন চলছে, বিশেষ করে মানুষ নিজে কিছুই করতে পারে না, তাই সবটাই রূপসা একাই সামলাচ্ছে। এদিকে পেশেন্ট কোমায় আছে বলে ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হয়েছে রূপসার শাশুড়িকে, কাচের বাইরে থেকেই দেখতে দিচ্ছে, বোঝার কোনো উপায় নেই তিনি মৃত নাকি জীবিত। 30শে সেপ্টেম্বর নার্সিংহোমে খুব চিৎকার চেঁচামেচি করায় ওরা জানায়, বিকেল 5টায় আপনাদের পেশেন্ট মারা গেছেন। নার্সিংহোমের সমস্ত ফর্মালিটি মিটিয়ে ভেন্টিলেশনের একগাদা এক্সট্রা টাকা দিয়ে রাত 3টের সময় ওনার বডি বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু দাহ করার আগে ঘি মাখাতে গিয়ে দেখা যায় ওনার পুরো শরীর পচে গেছে। গায়ে হাত দিলেই পচা খসখসে মাংস উঠে আসছে। গলার কাছে একটা 3 ইঞ্চি কাটা ক্ষত, ওটা সেলাই করা, কিন্তু ওখান দিয়ে আর শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ভল ভল করে ফরমালিন বেরিয়ে আসছে, কি বিকট তার গন্ধ। আর যারাই বডিতে হাত দিচ্ছে তাদের হাত হলুদ হয়ে যাচ্ছে।
পরিষ্কার বোঝা যাচ্ছে যে এভাবে 7 দিন আগে মৃত ব্যক্তিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। দাহ সংস্কার মিটে যাওয়ার পর হঠাৎ করেই মানুষের বোনেরা মানুষের সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করলো। মানুষ ভাবলো হয়তো বাবা মা দুজনে একসাথে চলে গেছে, তাই হয়তো বোনদের ওর ওপর মায়া হচ্ছে। রূপসা বারবার বারণ করা সত্ত্বেও বোনদের দেওয়া খাবার বা জামা কাপড় খুব আনন্দে নেওয়া শুরু করলো। বাবা আর মায়ের বাৎসরিক কাজ মিটে যাওয়ার পর নিজের বোনদের সাথে পরামর্শ করে মানুষ বাড়ির নিচতলার পুরনো অংশটা একদম নতুন করে সরিয়ে নিল। এইসব করতে ওর অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। মানুষের বড় দিদি বলে, আমরা তো কখনো বাড়ির ভাগ নিতে আসবো না, তুই ভালো করে সারিয়ে নিয়ে থাক, আমরা 2-1 দিনের জন্য যদি আসি তাহলে আমাদের থাকতে দিস। এই চালটা মানুষ বা রূপসা কেউই ধরতে পারল না। এরপর রূপসার বড় মেয়ের বিয়ে হলো। সব দায়িত্ব যথারীতি রূপসা একাই সামলালো। মানুষ নিমন্ত্রিত বিশেষ অতিথির মতো পায়ের ওপর পা তুলে বিয়েটা কাটিয়ে দিল। মেয়ের বিয়েটা হয়েছিল 2013 সালের 23শে জানুয়ারি। আর তার কিছুদিন পরই মানুষের বোনেরা বাড়িতে উকিলের চিঠি পাঠালো। ওদের বাবা নাকি বাড়িটা মেয়েদের নামে উইল করে দিয়ে গেছে, সেখানে ছেলে হিসাবে মানুষের কোনো অংশ নেই। একটা মিথ্যা নকল উইল বানিয়ে ওরা কোর্টে কেস করে দিল। উইলের প্রবেটের কেস। দুর্বল চিত্তের মানুষ এই খবরটা নিতে পারল না, কারণ বোনদের সাথে কথা বলেই ও 4.5 লাখ টাকা খরচা করে বাড়ির নিচটা সরিয়েছিল, আর এখন ওরা বলছে এটার ওপর ওর কোনো অধিকার নেই। মানুষের সেরিব্রাল অ্যাটাক হয়ে গেল। আবার শুরু হলো রূপসার নার্সিংহোমে দৌড়াদৌড়ি। জমে মানুষে টানাটানি করে 10 দিন পর মানুষকে বাড়ি নিয়ে এলো রূপসা। এবার কেসের ডেট পড়লে ছোট মেয়েটাকে সঙ্গে নিয়ে করতে ছোটার কাজটাও রূপসাকেই করতে হতো। ক্রমশ অদ্ভুত সব পরিবর্তন আসতে লাগলো মানুষের ব্যবহারে। উকিলের সামনে এসব কথা বলো, আর তোমরা যে উইলটা জমা দিয়েছ ওটা তো জাল উইল, আমার উকিল তো অবজেকশন দিয়েছে। তাহলে বাড়িতে কেন এসেছো কথা বলতে? ওরা বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে রূপসা আর ওর মেয়েদের নামে তখন অকথ্য গালাগাল শুরু করলো। বেশ কিছুক্ষণ চিৎকার করার পর ওরা চলে গেল। শুরু হলো নতুন অধ্যায়। সেই রাতেই মানুষের সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতো অসংখ্য পোড়া দাগ দেখা দিল। সারা শরীরে কোথাও 1 ইঞ্চিও জায়গা ফাঁকা নেই। আর সেই ঘায়ের জ্বালায় আবার সব জামা কাপড় খুলে ফেলে জলে গেল বলে চিৎকার শুরু করলো মানুষ। সারা রাত রূপসা ওর শুশ্রূষা করলো, কিন্তু ওর জ্বালা কমল না। সকাল হতেই লোকাল ডাক্তারকে ডাকা হলো। উনি দেখে বললেন, ড্রাগ ওভারডোজ হয়ে এইরকম অ্যালার্জি বেরিয়েছে। উনি 2-1টা ওষুধ কমিয়ে দিলেন, আর একটা লোশন দিলেন ফ্রিজে রেখে ওটা ঠান্ডা করে তারপর লাগিয়ে দিতে বললেন। যেমন হঠাৎ করে অ্যালার্জি হয়েছিল, তেমন হঠাৎ করেই মিলিয়ে গেল, কোনো ওষুধ ছাড়াই। এ যেন এক ভজবাজি। এরপর রূপসার বড় মেয়ে তার বাচ্চাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। মানুষের অবস্থা আবার সেই আগের মতো হয়ে যেতে লাগলো। সেই উলঙ্গ হয়ে থাকা, হ্যালুসিনেট করা শুরু করলো। ওই বাবা এসেছে, ডাকছে আমায়, দাদু দাঁড়িয়ে আছে, বসতে বলো। এইসব উল্টো পাল্টা কথা বলা শুরু করলো। আর শুরু হলো ভয়ানক পেট খারাপ, কল থেকে জল বেরোনোর মতো অনবরত পায়খানা করতে শুরু করলো। আর একটু বেখেয়াল হলেই সেই পায়খানা মুখে দিয়ে খেতে লাগলো, আর মাখতে লাগলো সারা মুখে। ডাক্তারের সাথে কথা বলে তৎক্ষণাৎ মানুষকে ভর্তি করা হলো ভালো নার্সিংহোমের আইসিইউতে। ওকে স্যালাইন দেওয়া শুরু হলো। টানা 10 দিন ভর্তি থেকে মানুষের সব ধরনের পরীক্ষা হলো।
ইসিজি, ইকো, পেটের ইউএসজি, স্টুল টেস্ট, ইউরিন টেস্ট, মাথার স্ক্যান, সব ধরনের রক্তের টেস্ট, সব রিপোর্ট নর্মাল। অথচ কোনো এক ওষুধে কোনো কাজ হচ্ছে না। পা দুটো এমন ফোলা, দেখে মনে হচ্ছে যেন হাতির পা। ওই 10 দিনে জলের মতো টাকা বেরিয়ে গেল, কিন্তু একটুও সুস্থ হলো না মানুষ। ডাক্তার ওকে বাড়িতে নিয়ে যেতে বললেন, ওনার তো সব রিপোর্ট নর্মাল, তাহলে কেন আর মিছিমিছি আইসিইউর একটা বেড আটকে রাখবেন? বাড়ি নিয়ে যান পেশেন্টকে। আর কোনো উপায় না পেয়ে রূপসা ওকে বাড়ি নিয়ে এলো। রাতে মুখে কিছু উচ্চারণ না করে কাগজে লিখে ছোট মেয়েকে বলল, কাল দুপুরে আমি পীর বাবার কাছে যাব। শুনেছি ওখানে যারা গেছে সবাই উপকৃত হয়েছে। পীর বাবার কাছে গেলে উনি সব কথা শুনে বললেন, সব গ্রহের ফের মা, এইসব ওনার সাথে যা হচ্ছে সব গ্রহের ফের। আমি জল করে দিচ্ছি, সকাল বিকাল ওনার ঘরে এটা ছেটাবে আর ধূপ দেখাবে, বাকিটা ওপরওয়ালার হাতে। আমার এখানে আর কিছুই করার নেই, ওরা ওকে বান মেরেছে। রূপসা ভারী মন নিয়ে বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালে হঠাৎ মানুষের চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। ছুটে ওর ঘরে গিয়ে দেখে এই মোটা মোটা লাল বিষ পিঁপড়ে মানুষের সারা শরীরে থুকথুকে হয়ে লেগে রয়েছে। পিঁপড়েগুলো ওর মাংস খুবলে খুবলে খাচ্ছে। পাগলের মতো 2 হাতে ওই পিঁপড়ে ছাড়ানোর চেষ্টা করে রূপসা। গরম জলে ডেটল ফেলে চান করিয়ে দেয় মাংসকে, চেয়ারে বসিয়ে মাথা মোছাবার সময় দেখে ও রেকটাম দিয়ে লক্ষ লক্ষ লাল পিঁপড়ে বেরিয়ে আসছে। ক্যাথেটারের ব্যাগে ইউরিনের রং কালচে লাল, আর তার মধ্যে ভাসছে থকথকে পুজের মতো কিছু। বালতি এনে ইউরিনটা ঢালতে গিয়ে পেটের নাড়ি ভুঁড়ি উঠে আসার মতো অবস্থা হয় রূপসার। এমন পচা দুর্গন্ধ। ডাক্তারকে আগেই ফোন করা হয়েছিল, উনি নিজের সাথে একজনকে নিয়ে এসেছিলেন। তিনি একটা কিছু স্প্রে করে সেই পিঁপড়েগুলোকে মারলেন। ডাক্তার বাবু বললেন, এই পিঁপড়ে কিন্তু আবার লাগবে ওনার গায়ে, তাই ওনার খাটের চারদিকে এই লোশনটা স্প্রে করে রাখবেন। ডাক্তারের কথা মতো রূপসা তাই করল। ওই ঘরের দেওয়ালে মেঝেতে সব জায়গায় ওষুধটা স্প্রে করে দিতে লাগলো। মানুষের শরীরের বেশ কিছু জায়গায়, যেমন হাঁটু, কনুই, পায়ে, এইসব জায়গার মাংস খেয়ে ফেলেছিল পিঁপড়েতে। সেই জায়গাগুলোয় ওষুধ লাগিয়ে দিতে দিতে ঝরঝর করে কেঁদে ফেলে রূপসা। ঠাকুর, এবার তুমি ওকে নিয়ে নাও, আমি এই এত কষ্ট আর দেখতে পারছি না। এই মানুষটা তো কারোর কোনো ক্ষতি করেনি কোনোদিন, তাহলে এর কেন এত শাস্তি হচ্ছে? পরের দিন থেকে আর মাংসকে দাঁত মাজানো, স্নান করানো যায়নি। আর ইউরিনের পাইপ 3 দিন অন্তর ব্লক হয়ে যাচ্ছিল। ইউরিনের সাথে থকথকে রক্ত আর পুজ আসতে লাগলো। আর মানুষের ঘর থেকে, ওর শরীর থেকে অস্বাভাবিক পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। জীবিত মানুষটা কেমন যেন পচে গলে যেতে লাগলো। খাওয়া কথা সব বন্ধ হয়ে গেছিল, তবুও লিকুইড খাবার একটু একটু করে ঠোঁটের পাশ দিয়ে টিপে হা করিয়ে রূপসা মাংসকে খাওয়াতো। 14ই মে 2018 একটু দইয়ের ঘোল করে নিয়ে এসে রূপসা দেখলো মানুষ চোখ খুলে মুখটা হা করে তাকিয়ে আছে। মুখে একটু অল্প করে দইয়ের ঘোল ঢেলে দিয়ে ওর গালে একটু হালকা চাপ দিয়ে বলল, গিলে নাও, না হলে বিষম লেগে যাবে। ঘোলটা গড়িয়ে পড়ে গেল। শাড়ির আঁচল দিয়ে পরম যত্নে ওটা মুছে দিয়ে রূপসা আবার একটু ঘোল ঢেলে বলল, কি গো, খেয়ে নাও। কিন্তু মানুষ খেল না, আবার গড়িয়ে পড়ে গেল। এবার রূপসা ওর বুকের ওপর কানটা পাতল, না কোন শব্দ নেই। চলে গেছে মানুষ চিরদিনের জন্য। সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই অভিশপ্ত জীবন ছেড়ে চলে গেছে।
আমার লেখা এই ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প। ভয়ানক কালাজাদু করে বান মেরে একজন সহজ সরল মনের মানুষকে তিলে তিলে দগ্ধে মেরেছিল তার নিজের বোনেরা, শুধুমাত্র সম্পত্তির লোভে আর দাদার বউকে জব্দ করার জন্য। রূপসা নিজে হাতে এদের কোনো শাস্তি তারা চিহ্ন দিতে পারেনি ঠিকই, কিন্তু ঈশ্বরের ওপরে তার বিশ্বাস আছে, একদিন এই পাপীরা নিশ্চয়ই তাদের করা এই জঘন্য অপরাধের শাস্তি পাবে, ওদের বিচার হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।